ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকি ও নাটকীয় যুদ্ধবিরতি। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বহুল প্রতীক্ষিত বৈঠক। হোয়াইট হাউসে বিদ্রোহ, ট্রাম্পকে সরাতে 25তম সংশোধনী ও ইমপিচমেন্টের চূড়ান্ত প্রস্তুতি। 20,000 গ্রেপ্তার, নেই কোনো অপরাধের রেকর্ড। ট্রাম্পের নতুন অভিযানে বিপাকে প্রবাসীরা। এবং 13 দেশের জরুরি সতর্কতা, জাল কাগজে আবেদন করলেই বিদেশ যাত্রা চিরতরে বন্ধ। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরানকে বিলীন করার চরম হুমকির পর নাটকীয়ভাবে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তেলের বাজার ও হরমুজ প্রণালী নিয়ে এই দ্বন্দ্বে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও পাকিস্তানের মধ্যস্থতায় আপাতত পরিস্থিতি শান্ত। তবে সাধারণ আমেরিকানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আকাশচুম্বী তেলের দাম আর যুদ্ধের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এখন সবার নজর শুক্রবারের ইসলামাবাদ বৈঠকের দিকে। সেখানেই নির্ধারিত হবে যুদ্ধের অবসান নাকি নতুন সংঘাত। আজ রাতে একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই একটি বাক্য গত মঙ্গলবার পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। ইরান ও আমেরিকার মধ্যকার এই সংঘাত যখন চূড়ান্ত যুদ্ধের রূপ নিতে যাচ্ছিল, ঠিক তখনই এলো নাটকীয় এক ঘোষণা। কি ঘটেছিল সেই কয়েক ঘন্টায়, আর কেনই বা পিছু হটলেন ট্রাম্প? মঙ্গলবার রাতে ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ট্রাম্পের শর্ত ছিল স্পষ্ট: তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে হবে, অন্যথায় এপিক ফিউরি বা মহাকাব্যিক ক্রোধের মুখোমুখি হতে হবে ইরানকে। এই হুমকির পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়ে। তবে শেষ মুহূর্তে দৃশ্যপটে আসে পাকিস্তান। ইসলামাবাদে মধ্যস্থতা এবং তেহরানের নমনীয় অবস্থানের পর ট্রাম্প 2 সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিত করতে রাজি হন। ট্রাম্প দাবি করেছেন তার লক্ষ্য অর্জিত হয়েছে এবং শান্তির পথে বড় অগ্রগতি হয়েছে। এদিকে ওয়াশিংটন ডিসির অন্দরমহলে বইছে ভিন্ন বাতাস। সাধারণ আমেরিকানদের মধ্যে এই নিয়ে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ নাগরিক মনে করছেন মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ আমেরিকার অর্থনীতির জন্য হবে আত্মঘাতী। বিশেষ করে গ্যাস স্টেশনে তেলের দাম প্রতি গ্যালন $4 ছাড়িয়ে যাওয়ায় ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকের মতে ট্রাম্পের সভ্যতা ধ্বংস করার হুমকি কেবল দায়িত্বজ্ঞানহীন নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। তবে ট্রাম্প সমর্থকরা একে দেখছেন মাস্টার স্ট্রোক হিসেবে। তাদের মতে এই কঠোর অবস্থানই ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করেছে। এখন সবার নজর শুক্রবারের ইসলামাবাদ বৈঠকের দিকে। শান্তি কি ফিরবে, নাকি এই 2 সপ্তাহ কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? সাধারণ আমেরিকানরা এখন শান্তির অপেক্ষায় দিন গুনছেন, কারণ যুদ্ধের চড়া মূল্য শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেট থেকেই যাচ্ছে। ইরানকে সভ্যতা বিনাশের হুমকির পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর জোরালো দাবি উঠেছে কংগ্রেসে। ডেমোক্রেটরা 25তম সংশোধনী এবং অভিশংসনের প্রস্তাব আনলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে তা পাশ হওয়া অনিশ্চিত। মার্জরি টেইলর গ্রিনের মতো কট্টর রিপাবলিকানরাও ট্রাম্পের এই অবস্থানের বিরোধিতা করছেন। তেলের বাজার এবং বিশ্ব নিরাপত্তার এই সংকটে ট্রাম্পের মানসিক সুস্থতা এখন ওয়াশিংটনের প্রধান আলোচনার বিষয়। ইরানকে লক্ষ্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আস্ত সভ্যতা আজ রাতে বিলীন হয়ে যাবে সংক্রান্ত হুমকির পর ওয়াশিংটনে রাজনৈতিক ঝড় বইছে। ট্রাম্প এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হলেও ডেমোক্রেট এবং অনেক রিপাবলিকান আইন প্রণেতা প্রেসিডেন্টের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 25তম সংশোধনী প্রয়োগ বা অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত ট্রুথ সোশ্যাল পোস্টের পর নিউ ইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ একে গণহত্যার হুমকি হিসেবে অভিহিত করেছেন। তার মতে প্রেসিডেন্টের মানসিক অবস্থা ভেঙে পড়েছে এবং তার হাতে কমান্ড রাখা বিপজ্জনক। অন্যদিকে জন লারসন এবং ইলহান ওমরের মতো ডেমোক্রেটরা ইতিমধ্যেই অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন।
প্রতিনিধি রো খান্না এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি 25তম সংশোধনীর 4 নম্বর ধারা প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এই আইন অনুযায়ী যদি ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করেন যে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে ক্ষমতা থেকে সরানো যায়। মজার বিষয় হলো, ট্রাম্পের এক সময়ের অনুসারী মার্জরি টেলর গ্রিনও এই হুমকির বিরোধিতা করে 25তম সংশোধনীর দাবি তুলেছেন। লিসা মুরকোস্কি এবং রন জনসনের মতো রিপাবলিকান সিনেটররা বলেছেন, আমেরিকার নীতি কোনো সভ্যতা ধ্বংস করা নয়, বরং মানুষের মুক্তি নিশ্চিত করা। হোয়াইট হাউস এই অপসারণের প্রচেষ্টাকে করুণ এবং ডেমোক্র্যাটদের বিকারগ্রস্ত হিসেবে আখ্যা দিয়েছে। শুক্রবারের ইসলামাবাদ বৈঠকের আগে ট্রাম্পের এই ব্লিটজক্রিগ কূটনীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত আমেরিকাকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় 20,000-এর কাছাকাছি মানুষ গ্রেপ্তার হয়েছেন, যা পূর্ববর্তী সরকারের তুলনায় অনেক গুণ বেশি। অবাক করার মতো তথ্য হলেও গ্রেপ্তারকৃতদের 60%-এরই কোনো অপরাধমূলক রেকর্ড নেই। অনেককে নিয়মিত হাজিরা দিতে গিয়ে আটক করা হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞায় ডিসিতে গ্রেফতার কমলেও মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় আতঙ্ক এখনও তুঙ্গে, যা অভিবাসী পরিবারগুলোকে জনজীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি এবং এর পার্শ্ববর্তী ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া এখন অভিবাসীদের জন্য এক আতঙ্কের জনপদ। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই এই অঞ্চলে প্রায় 20,000 অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইস, যেখানে বাইডেন সরকারের শেষ বছরে এই সংখ্যা ছিল মাত্র 3,800। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, গ্রেপ্তারকৃতদের অর্ধেকেরও বেশি মানুষের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে দেখা গেছে, অনেক অভিবাসী যখন নিয়ম মেনে ইমিগ্রেশন অফিসে তাদের নিয়মিত চেক ইন বা হাজিরা দিতে যাচ্ছেন, তখনই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সাবেক ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম দাবি করেছিলেন যে গ্রেপ্তারকৃতদের 70%ই সাজাপ্রাপ্ত অপরাধী, কিন্তু পরিসংখ্যানে উঠে এসেছে ভিন্ন চিত্র। ডিসি ও এর আশপাশে গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে প্রায় 60%-এরই কোনো পূর্ববর্তী অপরাধের ইতিহাস নেই। ম্যারিল্যান্ডে এই পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় 80%ই ছিল নিরপরাধ। স্থানীয় নেতাদের মতে, আইসের এই কঠোর অবস্থানের কারণে অভিবাসী পরিবারগুলো এখন জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে এবং ছোটখাটো কাজ বা কেনাকাটার জন্য বাইরে বের হওয়াও এখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরে একজন ফেডারেল বিচারক ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তারের এই প্রক্রিয়াকে আইন পরিপন্থী বলে ঘোষণা করার পর ডিসিতে গ্রেপ্তার কিছুটা কমেছে, তবে ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়ায় ধরপাকড় এখনও সমান তালে চলছে। প্রশাসনিক রদবদল এবং আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও এই অভিযান অভিবাসী সম্প্রদায়ের মধ্যে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। তাদের প্রশ্ন, নিয়ম মেনে চলার চেষ্টা করেও কি তারা নিরাপদ? লুইজিয়ানার সামরিক ঘাঁটিতে নথিপত্র নিবন্ধনের সময়ে এক মার্কিন সার্জেন্টের স্ত্রীকে আটকের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। 20 মাস বয়সে যুক্তরাষ্ট্রে আসা অ্যানি ইয়ারেজ্জা এখন গ্রিন কার্ডের বদলে দেশান্তরের হুমকির মুখে। সেনাপত্নীর এই ভাগ্য বিড়ম্বনা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও মানবিকতার সংঘাতকে নতুন করে সামনে এনেছে, জানিয়ে ক্ষুব্ধ খোদ সামরিক পরিবারগুলো। দেশের জন্য সীমান্তে জীবন বাজি রাখেন যে সেনা সদস্য, তার নিজের ঘরেই আজ বড় বিপর্যয়। লুইজিয়ানার একটি সামরিক ঘাঁটিতে নথিপত্র নিবন্ধনের সময় এক মার্কিন সার্জেন্টের স্ত্রীকে ইমিগ্রেশন বিভাগ কর্তৃক আটকের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বলি হতে যাওয়া এই নারীর ভাগ্য এখন সুতোয় ঝুলছে। গত 2 এপ্রিল ফোর্ট পোল্ক সামরিক ঘাঁটিতে স্বামী সার্জেন্ট ম্যাথিউ ব্ল্যাঙ্কের সাথে গিয়েছিলেন 22 বছর বয়সী অ্যানি ইয়ারিৎজা রামোস আলভারাডো। লক্ষ্য ছিল একজন সেনার স্ত্রী হিসেবে নিজের নাম নথিবদ্ধ করা এবং গ্রিন কার্ডের প্রক্রিয়া শুরু করা, কিন্তু সেখানেই ওত পেতে ছিল আইস এজেন্টরা। সামরিক ঘাঁটিতে প্রবেশের পরপরই তাকে আটক করা হয়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, অ্যানির বৈধ কোনো স্ট্যাটাস নেই। অথচ তথ্যে দেখা গেছে অ্যানি যখন প্রথম যুক্তরাষ্ট্রে আসেন তখন তার বয়স ছিল মাত্র 20 মাস। অর্থাৎ গত 2 দশক ধরে তিনি এই দেশকে নিজের ঘর হিসেবে চিনেছেন। সার্জেন্ট ম্যাথিউ ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সেনার স্ত্রী হিসেবে তাকে প্রাপ্য সুবিধাটুকু দিতে গিয়েই আজ তাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। ব্যাপক সমালোচনার মুখে গত মঙ্গলবার অ্যানিকে আটক অবস্থা থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে জিপিএস মনিটরের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে এবং দেশান্তরের আইনি প্রক্রিয়া এখনও সচল রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শৈশবে আসা একজন নিরপরাধ নারীকে এভাবে দেশান্তরের চেষ্টা অমানবিক। অ্যানি জানিয়েছেন তিনি কেবল মর্যাদা নিয়ে বাঁচতে চান। একজন সেনার স্ত্রী হয়েও তাকে কেন আজ দেশান্তরের মুখোমুখি হতে হচ্ছে, সেই প্রশ্ন এখন মার্কিন রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। এয়ারপোর্ট সিকিউরিটির বাজেট 20% কমিয়ে 9,400 কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। ছোট বিমানবন্দরগুলোতে টিএসএর বদলে বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা চালুর মাধ্যমে খরচ কমাতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রেকর্ড সংখ্যক যাত্রী স্ক্রিনিংয়ের এই সময়ে বেসরকারীকরণ নিরাপত্তা ঝুঁকি বাড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখন সবার নজর কংগ্রেসের সিদ্ধান্তের দিকে। আমেরিকার আকাশপথ কি বেসরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে? আমেরিকার বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা কি বড় কোনো পরিবর্তনের দিকে যাচ্ছে? হোয়াইট হাউসের সাম্প্রতিক বাজেট প্রস্তাবে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ এর বাজেট থেকে $1.5 বিলিয়ন এবং 9,400 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ কি নিরাপত্তা নিশ্চিত করবে নাকি সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়াবে? হোয়াইট হাউসের প্রস্তাব অনুযায়ী 60,000 কর্মীর এই বিশাল সংস্থা থেকে প্রায় 20% বাজেট কমিয়ে দেওয়া হবে। ট্রাম্পের পরিকল্পনা হলো ছোট বিমানবন্দরগুলোতে সরকারি টিএসএ কর্মকর্তাদের বদলে বেসরকারি নিরাপত্তা সংস্থা নিয়োগ দেওয়া। প্রশাসনের দাবি, এই পরিবর্তনের ফলে প্রায় 4,500 কর্মসংস্থান কমবে এবং সরকারের সাশ্রয় হবে প্রায় $500 মিলিয়ন। এছাড়া কর্মদক্ষতা বাড়ানো এবং বাড়তি জনবল কমিয়ে আরও 4,800 কর্মী ছাঁটাইয়ের লক্ষ্য ধরা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই টিএসএর কড়া সমালোচক। গত বছর হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল যে টিএসএ অডিটগুলোতে বারবার ব্যর্থ হচ্ছে এবং সাধারণ মানুষের গোপনীয়তা লঙ্ঘন করছে। 2025 সালে ক্ষমতায় আসার প্রথম দিনেই ট্রাম্প টিএসএ প্রধান ডেভিড পেকোস্কিকে বরখাস্ত করেন এবং এখন পর্যন্ত নতুন কোনো প্রধান নিয়োগ দেওয়া হয়নি। তবে এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে টিএসএ কর্মকর্তাদের ইউনিয়ন আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাদের দাবি, বেসরকারীকরণ করা হলে বিমান ভ্রমণ আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। যেখানে 2024 সালে রেকর্ড 90 কোটি যাত্রী স্ক্রিনিং করা হয়েছে, সেখানে জনবল কমানো হলে বিমানবন্দরে ভয়াবহ জট এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে কংগ্রেসকে এই বাজেট নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। রিপাবলিকানদের একটি অংশ সম্পূর্ণ বেসরকারীকরণের পক্ষে থাকলেও ডেমোক্রেট এবং ইউনিয়নগুলোর বিরোধিতায় এই বিল পাশের পথ কতটা মসৃণ হবে তা এখন দেখার বিষয়। নিউ ইয়র্কের ফুলটন স্ট্রিট সাবওয়ে স্টেশন, কাগজে কলমে এটি একটি আধুনিক ট্রানজিট হাব যা 9টি আলাদা ট্রেন লাইনকে সংযুক্ত করে। কিন্তু যাত্রীদের কাছে এটি আসলে এক জীবন্ত গোলকধাঁধা। এমনকি যারা বছরের পর বছর নিউ ইয়র্কে বসবাস করছেন তারাও এই স্টেশনের ভেতরে ঢুকে দিশেহারা হয়ে পড়েন। বিশেষ করে জে এবং জেড ট্রেনের প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যেন এক দুঃসাধ্য লড়াই। লোয়ার ম্যানহাটনের এই বিশাল স্টেশনে বিভিন্ন সময় জোড়াতালি দিয়ে 4টি আলাদা রেল ব্যবস্থাকে এক জায়গায় মেলানো হয়েছে। ফলে স্টেশনের ভেতরের নকশা এতটাই জটিল যে খোদ স্থানীয়রাও এখানে এসে কান্না ভেজা চোখে ভুল সিঁড়ি খুঁজে বেড়ান। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরকে স্টেশনের ভেতরে জে জেড প্ল্যাটফর্মের গাইড হিসেবে সাইনবোর্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা ভাইরাল হয়েছে। অনেক যাত্রী জানিয়েছেন সঠিক প্ল্যাটফর্ম খুঁজে না পেয়ে তারা বিরক্ত হয়ে স্টেশনে ট্রেন বদলানোর বদলে উবার নেওয়া বা সরাসরি পরিকল্পনা বাতিল করাকে শ্রেয় মনে করেন। ট্রানজিট বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত সম্প্রসারণই এই বিশৃঙ্খলার মূল কারণ। নিউ ইয়র্কারদের কৌতুকপূর্ণ পরামর্শ হল ফুলটন স্ট্রিটে ট্রেন বদলানোর আগে ট্রেন গডের কাছে প্রার্থনা করে নিন, যাতে আপনি প্রথমবারেই সঠিক পথটি খুঁজে পান।
উন্নত দেশে যাওয়ার স্বপ্ন কি দালালের খপ্পরে পড়ে ধূলিসাৎ হতে চলেছে? সম্প্রতি জার্মানি, কানাডা ও যুক্তরাজ্য সহ 13টি দেশ ভিসা আবেদনকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। জাল নথিপত্র বা তথাকথিত ভিসা গ্যারান্টির ফাঁদে পা দিলেই আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন আপনি। সঠিক ও আইনি পথে বিদেশ যাত্রার নির্ভরযোগ্য তথ্য এবং দূতাবাসের বিশেষ সতর্কবার্তা নিয়ে থাকছে বিস্তারিত ফারজানা আফরোজের রিপোর্টে। আপনি কি উন্নত কোনো দেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করছেন? তবে আজকের এই বিশেষ খবরটি আপনার জন্য। অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি এবং যুক্তরাজ্য সহ বিশ্বের প্রভাবশালী 13টি দেশ একযোগে ভিসা আবেদনকারীদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করেছে। দালাল বা মধ্যস্থতা ভোগীদের খপ্পরে পড়ে ভুল পথে পা দিলেই আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হতে পারে। বুধবার ঢাকাস্থ জার্মান দূতাবাসের পক্ষ থেকে এই যৌথ বিবৃতিটি প্রচার করা হয়। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের মতো রাষ্ট্রগুলো। 13টি দেশের এই জোট স্পষ্টভাবে জানিয়েছে, কোনো দেশের দূতাবাসী কোনো বিশেষ এজেন্টের সঙ্গে বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক সম্পর্কে যুক্ত নয়। যারা ভিসা পাইয়ে দেয়ার গ্যারান্টি দেয় তারা মূলত প্রতারক চক্রের অংশ। আবেদনকারীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে যেন তারা কোনোভাবেই জাল কাগজপত্র বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা না নেন। এতে উল্লেখ করা হয়, ভিসা প্রক্রিয়ায় কোনো অসত্য তথ্য বা জালিয়াতির আশ্রয় নিলে আবেদনের সিদ্ধান্ত আসতে দীর্ঘসূত্রতা তৈরি হবে। শুধু তাই নয়, এর ফলে আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী গুরুতর আইনি জটিলতার সম্মুখীন হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। বিবৃতিতে দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কেবল সরকারি ওয়েবসাইট ও দাপ্তরিক চ্যানেলের তথ্যই নির্ভরযোগ্য। তাই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে সরাসরি আইনি প্রক্রিয়া অনুসরণের বিকল্প নেই। মনে রাখবেন, একটি ছোট জালিয়াতি আপনার পাসপোর্টে আজীবনের জন্য কালো দাগ ফেলে দিতে পারে। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতিমালা কার্যকর হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ভিসা ফি দ্বিগুণ হওয়া, বয়সসীমা 35-এ নামিয়ে আনা এবং বাংলাদেশকে সর্বোচ্চ নজরদারির তালিকায় রাখায় ভিসা পাওয়া এখন অনেক কঠিন। নিয়ম না মানার প্রবণতা এবং কঠোর অভিবাসন নীতির চাপে পিষ্ট শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। অস্ট্রেলিয়া সবসময়ই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার অন্যতম প্রধান গন্তব্য। কিন্তু 2026 সালের শুরু থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালা সেই স্বপ্নে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ভিসা ফি দ্বিগুণ হওয়া থেকে শুরু করে নজরদারির ক্যাটাগরিতে বাংলাদেশের অবনমন, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শিক্ষার্থী। কেন এই কড়াকড়ি? আর বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎই বা কি? অস্ট্রেলিয়া সরকার তাদের অভিবাসন নীতিতে আমূল পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী পড়াশোনা পরবর্তী অস্থায়ী স্নাতক ভিসার ফি $2,300 থেকে বাড়িয়ে $4,600 করা হয়েছে। পাশাপাশি আবেদনের বয়সসীমা কমিয়ে 35 বছর করা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশকে এভিডেন্স লেভেল 1 থেকে লেভেল 3-এ নামিয়ে আনা হয়েছে। এর ফলে এখন আবেদনকারীদের ভিসা পেতে অন্তত বিস্তারিত আর্থিক সচ্ছলতার প্রমাণ এবং উন্নত ইংরেজি দক্ষতার সনদ দাখিল করতে হচ্ছে। সিডনি বা মেলবোর্নে থাকা শিক্ষার্থীরা বলছেন, উচ্চ টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই বাড়তি ভিসা ফি যোগ হওয়ায় তারা দিশেহারা। 20,000-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর একটি বড় অংশ স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখলেও নতুন নীতিমালায় সেই পথ এখন কণ্টকাকীর্ণ। তবে কেবল সরকারের কঠোর নীতিই নয়, কিছু শিক্ষার্থীর নিয়ম না মানার প্রবণতাও পরিস্থিতি জটিল করেছে। পড়াশোনা বাদ দিয়ে অতিরিক্ত সময় কাজ করা এবং ঘন ঘন কোর্স পরিবর্তন করার ফলে পুরো কমিউনিটি এখন কড়া নজরদারিতে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীরা যদি ভিসার শর্ত পালনে সচেতন না হয় তবে এই সুযোগগুলো আরও সংকুচিত হয়ে পড়বে। অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষাকে অর্থনীতির স্তম্ভ বললেও অভিবাসন নিয়ন্ত্রণে তার সরকার এখন আপোষহীন। পরিবর্তিত এই পরিস্থিতিতে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।